দিয়ে সবার পড়াশোনার কি খবর, কেমন চলছে বলো? চলছে ভালো? চলছে স্যার। চলছে। ওকে, চলো। তো এই বইটার থেকেই করাবো আমি। এই বইটার পিডিএফ তোমাদের অলরেডি দিয়ে রেখেছি, ঠিক আছে? খুব ভালো বই। এখান থেকে প্রতি বছর কিন্তু 5-6 নম্বর পুরো কমন চলে আসে। তো ভালো করে আমাদের এই বইটার কোশ্চেনগুলো করতে হবে। একদম শেষের দিকের কোশ্চেনগুলো দরকার নেই, প্রত্যেকটা চ্যাপ্টারের চেষ্টা করবে প্রথম 50টা করে কোশ্চেন সলভ করার, তাহলেই ওই চ্যাপ্টারটা হয়ে যাবে। চলো, অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট কন্টেইন, কি হবে তোমরা বলবে, ভুল হলে আমি বলবো, বলো। একটা ইলেকট্রিক্যাল স্যার বোধ হবে। বোথ হবে, একদম। অ্যাক্টিভ কম্পোনেন্ট প্যাসিভ কম্পোনেন্ট দুটোই থাকে ইলেকট্রিক্যাল সার্কিটে। অ্যাক্টিভ কম্পোনেন্ট কাকে বলে? যেগুলো সোর্স, যেমন কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স। প্যাসিভ কম্পোনেন্ট কাকে বলে? যেগুলো লোড, মানে রেজিস্ট্যান্স, ইন্ডাক্টার, ক্যাপাসিটার, বোথ আর প্যাসিভ এলিমেন্ট। ওকে, তার মানে একটা সার্কিট হতে হলে তার মধ্যে সোর্স লোড দুটোই থাকতে হবে, তাহলে বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ হবে। কারো অসুবিধা হলে অবশ্যই কোশ্চেন করবে। এ লিনিয়ার সার্কিট ইজ ওয়ান হুজ প্যারামিটার্স কি হবে? একটা এক্সাম্পল দিয়েছে রেজিস্ট্যান্স ইটিসি। বলো, লিনিয়ার সার্কিট যদি তার লোডের পরিবর্তন হবে ভোল্টেজ চেঞ্জ হলে বা কারেন্ট চেঞ্জ হলে। লিনিয়ার সার্কিট কাকে বলে? অ্যাট ফার্স্ট টেল মি, হোয়াট ইজ লিনিয়ার সার্কিট? এই তো, কী করে হবে তাহলে? লিনিয়ার সার্কিট মানে যে ওহমস লকে মেনে চলে। ধরো এটা একটা লিনিয়ার সার্কিট, এখানে আর দেখা গেল দেয়া আছে 4 ওহম, এখান থেকে আমরা 12 ভোল্ট সাপ্লাই দিয়েছি, তাহলে কারেন্ট কত হবে স্যার? 12/4 মানে 3 অ্যাম্পিয়ার। এবার বলছে যে ভোল্টেজ চেঞ্জ করলে কি রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, কারেন্ট চেঞ্জ করলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, বা দুটোকে চেঞ্জ করলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে? কি হবে? রেজিস্ট্যান্স কোনোদিনও চেঞ্জ হয়? লোড কোনোদিনও চেঞ্জ হয়? বলো। রেজিস্ট্যান্স সেম থাকবে। রেজিস্ট্যান্স সেম থাকবে, ভোল্টেজ চেঞ্জ করলে কারেন্ট চেঞ্জ হবে। চেঞ্জ হবে না। একদম, তাহলে ভোল্টেজ যদি চেঞ্জ করি কারেন্ট চেঞ্জ হবে, বা কারেন্ট চেঞ্জ করলে ভোল্টেজ চেঞ্জ হতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স অলওয়েজ সেম থাকবে, তাহলে এটাই হবে। তাহলে আনসার হবে বোথ নট চেঞ্জ উইথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। ভোল্টেজ কারেন্ট চেঞ্জ হলেও রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, ঠিক আছে। তারপরে নেক্সট, ইন আ সার্কিট, ইন দ্য সার্কিট শোন ইন ফিগার এত দ্য নাম্বার অফ নোটস ইজ, এখানে কটা নোটস আছে এই সার্কিটে? হাউ মেনি নোটস? দুটো। হ্যাঁ, এই যে এই সার্কিটে আমাদের নোটস আছে কোনটা? এটা আর এটা, তাই তো? হ্যাঁ, চারটা হবে না? আর এটা দুটো তো জাংশন। আর দুটো কোথায় আছে? স্যার আর টু আর ই টু বা এর মাঝখানে যেটা জয়েন্টটা নোট, তো স্যার দুটো কম্পাউন্ড জয়েন হলে তো নোট। একদম, তাহলে মোর দ্যান ওয়ান ব্রাঞ্চেস আর কানেক্টেড, বা মোর দ্যান ওয়ান কম্পোনেন্ট আর কানেক্টেড অ্যাট আ পয়েন্ট ইজ কল্ড নোড। আর জাংশন কি? মোর দেন টু। হ্যাঁ, তাহলে জাংশন, এখানে আমাদের জাংশন কটা আছে? জাংশন দুটো হবে স্যার। জাংশন আছে দুটো, এই দুটো জাংশন। আর নোড আছে 1 2 3 4, চারটে। ঠিক আছে, এটা যেমন গ্রাউন্ড, এটা নোড হবে না। এটা চারটে, এটা দুটো। ঠিক আছে, এগুলো বেসিক। নেক্সট,
ওই সার্কিটটায় ব্রাঞ্চ কটা আছে? হাউ মেনি ব্রাঞ্চেস এখানে? দুটো। ব্রাঞ্চ তো ক্লোজ লুপ না স্যার? ব্রাঞ্চ মানে হচ্ছে মানে জাংশনকে যারা কানেক্ট করে, তাহলে এই একটা জাংশন, এই একটা জাংশন, তাহলে দুটো হবে। এ একজন কানেক্ট করছে, এ একজন কানেক্ট করছে, আর এ একজন, তিনজন কানেক্ট করছে না? হ্যাঁ তিনটে হবে। তিনটে হবে। হ্যাঁ, যারা জাংশনকে কানেক্ট করে তারাই ব্রাঞ্চ। লুপ কটা আছে? হাউ মেনি লুপস? 2 loops है। 2 স্যার। ভুল হচ্ছে কিন্তু, ভালো করে বলো। কোথায় দুটো লুপ? এখানে তিনটে লুপ। তো লুপ মানে এনি ক্লোজ পাথ, এই তো আর একটা ক্লোজ পাথ। তিনটে না? তিনটে। হুম। আর যদি বলে মেস কটা আছে? মেস, মেস হলে দুটো। মেস কেন দুটো? মেস হচ্ছে স্মলেস্ট লুপ ইন আ সার্কিট, সার্কিটের মধ্যে সব থেকে ছোট লুপ, যার ভেতরে আর কোনো লুপ নেই, এটার ভেতরে আর কোনো লুপ নেই, এটার ভেতরে আর কোনো লুপ নেই। আর লুপ মানে হচ্ছে এনি ক্লোজ পাথ, যে কোনো ক্লোজ পাথকে লুপ বলে। মানে এইটা একটা ক্লোজ পাথ, এইটা একটা ক্লোজ পাথ, এটা একটা ক্লোজ পাথ, তাহলে তিনটে লুপ, দুটো মেস। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। এই তো মেস হয়ে গেল, আর বলছি না দুটো। নেক্সট হচ্ছে টু সলভ দ্য সার্কিট শোন ইন ফিগার 3.17। এই সার্কিটটা কিরচফস ল দিয়ে যদি সলভ করতে হয় কটা ইকুয়েশন লাগবে? দুটো। একদম, দুটো ইকুয়েশন, দুটো লুপ, আর এখানে দুটোই আননোন। এবার তুমি বলবে স্যার এখানে তো আননোন তিনটে, I1 I2 I3। আদৌ কি আননোন তিনটে? বলো। না স্যার, i3 টা হচ্ছে i2 প্লাস i1। হ্যাঁ, I2 প্লাস I1, তাহলে I1 I2 বের করলেই তো প্রবলেম সলভ। তার মানে দুটো আননোন মানে দুটো ইকুয়েশন, দুটো ইকুয়েশন মানে দুটো লুপ সলভ করলেই আমার কাজ হয়ে যাবে। টু সলভ দিস সার্কিট শোন ইন ফিগার বাই নোডাল অ্যানালাইসিস উই রিকোয়ার্ড। নোডাল অ্যানালাইসিস যদি এটা সলভ করতে হয় কটা ইকুয়েশন দরকার হবে? হাউ মেনি ইকুয়েশনস আর রিকোয়ার্ড? স্যার তিনটে। একটাতেই হবে। নোডাল, নোডাল ভালো করে বলো। একটাতেই হবে, একটাতেই তো হয়ে যাবে স্যার। একটাতেই হবে, একটাতেই হবে। একদম। ভি ধরে নোড ভোল্টেজকে। এই যে এটাকে আমরা ভি ধরলাম, এবার এইখান থেকে কিভাবে লিখি? ভি মাইনাস 35/3 প্লাস ভি মাইনাস 40/4 প্লাস ভি মাইনাস, এটা গ্রাউন্ড আছে, 0/2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু বেরিয়ে গেল, তাহলে তো নোডাল ভোল্টেজ বেরিয়ে গেল। তাই তো, এরকমই তো হয় ইকুয়েশন নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, চলো নেক্সট। To solve the circuit shown in figure by superposition theorem we required। এই সার্কিটটা সুপারপজিশনে সলভ করতে হলে কটা সার্কিট ডিজাইন করতে হবে আমাকে? টু। হ্যাঁ, সুপারপজিশনে যতগুলো সোর্স থাকে ঠিক ততগুলোই সার্কিট দরকার হয়। আর লাস্ট স্টেপে গিয়ে আমরা শুধু কারেন্টগুলোকে অ্যাড করে দিই। প্রথম স্টেপে কি করতে হবে? একটা সোর্স রেখে আরেকটাকে শর্ট সার্কিট, আবার সেকেন্ড স্টেপে এটাকে শর্ট সার্কিট করে এটা রাখবো, দিয়ে ক্যালকুলেট করে যে কারেন্টটা আসবে লাস্ট স্টেপে শুধু কারেন্টগুলোকে যোগ করতে হয়। তাহলে সুপারপজিশন থিওরামে মনে রাখবে যতগুলো সোর্স থাকবে ততগুলো সার্কিট হবে, ব্যাস এইটুকুই। তাহলে এটা দুটো সোর্স আছে, দুটো সার্কিট হবে, টু সার্কিট। স্যার ভোল্টেজ সোর্স তো ওপেন করা হয় না, আর না। কারেন্ট সার্কিট তো ক্লোজ করা। কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট। ওকে স্যার। To solve the circuit shown in figure এত by Maxwell mesh current method, ওকে, উই রিকোয়ার্ড এই মেশ অ্যানালাইসিস করার জন্য কতগুলো ইকুয়েশন লাগবে? দুটোই হবে, ঠিক আছে, টু ইকুয়েশনস। এই একটা লুপে ইকুয়েশন, এই একটা, দুটোই লাগবে। মেশ আর কেভিএল আলাদা কিছু নয়। মেন তফাৎটা কোথায় মেশ আর কেভিএল এর মধ্যে? কেভিএলে আমরা ব্রাঞ্চ কারেন্ট অ্যাজিউম করি, আর মেশ অ্যানালাইসিসে লুপ কারেন্ট অ্যাজিউম করা হয়। ধরো এটা I1, এটা I2, কোনো ব্রাঞ্চের কারেন্ট অ্যাজিউম করার দরকার পড়ে না।
এবং আরেকটা ডিফারেন্স কি, কেভিএল যখন আমরা করছি কিরচফ ভোল্টেজ ল মানে কেভিএল এ যে লুপ অ্যানালাইসিস করছি, তখন আমাদের যে কোনো ডাইরেকশানে আমরা, ধরো এটা আমি ক্লকওয়াইজ ডাইরেকশানে কেভিএল নিলাম আর এটা আমি অ্যান্টি ক্লকওয়াইজ নিলাম, তাও কোনো অসুবিধা নেই। কিন্তু মেশ অ্যানালাইসিসে কারেন্ট ডাইরেকশান দুটো সেম নিতে হবে এবং সেম ডাইরেকশানেই কেভিএলকে অ্যাপ্লাই করতে হবে। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। লুপ অ্যানালাইসিস বা কেভিএল যেটাকে আমরা বলছি, সেখানে আমাদেরকে ব্রাঞ্চ কারেন্ট অ্যাজিউম করতে হয়, ব্রাঞ্চ কারেন্ট। আর মেশ অ্যানালাইসিসে লুপ কারেন্ট অ্যাজিউম করতে হয়। ফার্স্ট ডিফারেন্স গেল। সেকেন্ড হচ্ছে কেভিএল করার সময় আমরা যে কোনো ডাইরেকশানে কেভিএল নিতে পারি, কিন্তু মেশ অ্যানালাইসিস করার সময় দুটো লুপের ডাইরেকশান সেম হতে হবে। মনে থাকবে তো? এটাও দুটো ইকুয়েশনে হয়ে যাবে। দ্য কারেন্ট ইন দ্য সার্কিট শোড ইন ফিগার 3.18, এই যে এই সার্কিটটার জন্য আসছে, আগে কোশ্চেনটা পড়ে নিই। দ্য ভোল্টেজ অ্যাট নোড বি উইথ রেসপেক্ট টু ডি ইজ ক্যালকুলেট টু বি 15 ভোল্ট, ইজ ক্যালকুলেট টু বি 15 ভোল্ট। ওকে, তারপরে বলেছে দ্য কারেন্ট ইন 3 ওহম রেজিস্টার উইল বি, এই বি উইথ রেসপেক্ট টু ডি ইজ কল্ড 15 ভোল্ট, তার মানেটা কি বলো তো? ভালো করে দেখো ছবিটা, এটা বি এটা ডি। এবার এখানে এই কোশ্চেনটা আমাকে কেউ পড়ে একটু বোঝাও কি বলতে চেয়েছে। প্রথমে দ্য ভোল্টেজ অ্যাট নোড বি উইথ রেসপেক্ট টু ডি ইজ কল্ড টু বি 15 ভোল্ট। হোয়াট ইজ দ্য মিনিং? V minus G equal to 15 volt. হ্যাঁ, স্যার মানে ওই নোটটাকে ক্যালকুলেট করে 15 ভোল্ট মানে 15 একদম, ভোল্ট তার মানে বলতে চেয়েছে এই নোডের ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট উইথ রেসপেক্ট টু ডি, মানে ডি এর রেসপেক্টে। ও যেটা বললো ওটাও ঠিকই বলেছে যে ভি মাইনাস ডি, মানে আমরা যদি এরকম করি ভিবি মাইনাস ভিডি, এটা কি হবে 15 ভোল্ট। ওকে, তার মানে এই 2 ওহমের অ্যাক্রসে অ্যাকচুয়ালি 15 ভোল্ট আছে, বা এই নোট পয়েন্টে 15 ভোল্ট আছে। ব্যাপার একই, কারণ এটা তো গ্রাউন্ড। এই পয়েন্টের যা ভোল্টেজ হবে এইটাই এখানকার ভোল্টেজ হবে, কারণ এটা 0 আছে। তাহলে কোশ্চেনটা এবার দেখি আমরা, কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেনটা বলেছে ক্যালকুলেটেড বি এত ভোল্ট, দ্য কারেন্ট ইন 3 ওহম রেজিস্টার উইল বি। তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো দেখি, কি করে বের করবে? বলো। এর থেকে সোজা প্রবলেম আর নেই মনে হচ্ছে গোটা ইয়েতে, সব থেকে সোজা। একটু বুদ্ধি লাগিয়ে বলো। ওই তো স্যার 10 হবে কারেন্ট তো। একদম, তাহলে এখানে 15 ভোল্ট আর এখানে 30 ভোল্ট, তাহলে এইখান থেকে কত কারেন্ট যাচ্ছে? তাহলে ধরো এটা একটা রেজিস্ট্যান্স আছে, এই পয়েন্টের ভোল্টেজ ভিএ, এই পয়েন্টের ভোল্টেজ ভিবি, এখান থেকে কারেন্ট আই যাচ্ছে, এটা আর। তাহলে কারেন্ট ইকুয়ালস টু আমরা কি লিখবো? পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি বাই রেজিস্ট্যান্স। তাহলে সেমভাবে এইখানকার পোটেনশিয়াল কত? 30, এটা তো একটাই সিঙ্গেল ব্রাঞ্চ, তাহলে 30 মাইনাস 15, এখানকার ভোল্টেজ 15 ডিভাইডেড বাই এখানকার রেজিস্ট্যান্স 3, তাহলে কত হচ্ছে? 15/3 মানে 5 অ্যাম্পিয়ার। ইজ ইট ক্লিয়ার অর নট? টেল মি। Yes, sir. ওকে, ওকে, নেক্সট হচ্ছে ইন অর্ডার টু সলভ দ্য সার্কিট শোন ইন ফিগার, এই যে সার্কিটটা বাই নোডাল অ্যানালাইসিস উই রিকোয়ার্ড। নোডাল অ্যানালাইসিসে যদি এটা আমরা সলভ করতে চাই তাহলে কটা, ও সেম কোশ্চেনই আবার দিয়েছে, একটাই লাগবে তাই না, 1 ইকুয়েশন। ছেড়ে দাও। দ্য সুপারপজিশন থিওরাম ইজ ইউজড when the circuit contains কি হবে? দ্য সুপারপজিশন থিওরাম কখন ইউজ করা হয়? অপশন বি বলছো, মানে একের বেশি সোর্স থাকলে। বুঝলাম না, আরেকবার বলো।
বলছি একের বেশি সোর্স থাকবে যখন। হ্যাঁ, একের বেশি যখন সোর্স থাকবে, তার মানে 2 নম্বর, এ নাম্বার অফ ভোল্টেজ সোর্সেস, তার মানে সোর্সেস বলেছে, একের বেশি যখন থাকবে তখনই সুপারপজিশন থিওরাম অ্যাপ্লাই হবে। ওকে, নেক্সট হচ্ছে এই যে সার্কিটটা দিয়েছে এইখানে, দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট, দ্য ভ্যালু অফ দ্য থেভনিন ভোল্টেজ ইটিএইচ ইস, ইটিএইচ এর ভ্যালু এই সার্কিটটার জন্য থেভনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ কত হবে? সবাই খাতা পেন বের করে ঝটপট একদম স্পিডে করো। বলো বলো বলো। দীপায়ন বলো। কি গো, বেশিরভাগই তো ইলেকট্রিক্যালের ছেলে। দীপ বলো কত হবে? এই তো সার্কিট নিয়ে আবার সমস্যা। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ছেলের কাছে কিন্তু এটা আনএক্সপেক্টেড, এর থেকে সোজা সার্কিট হয়? কী হবে এই জায়গাটা, এটাকে কি করতে হবে? থেভনিন ইকুইভ্যালেন্ট বের করার জন্য ওপেন না শর্ট, কি করতে হবে? ওপেন স্যার। ওপেন করলাম, তাহলে এবার এইখান থেকে আমাদের ওপেন সার্কিট ভোল্টেজ বের করতে হবে। তাহলে এইখানকার ভোল্টেজ মানে কি, এটা ধরো নেই এখন, তাহলে এইখানকার ভোল্টেজ মানে এখানকার ভোল্টেজ, হ্যাঁ কি না? হ্যাঁ। এখান থেকে এবার এইখান থেকে যখন কারেন্ট আসছে এই পয়েন্টে কারেন্ট গিয়ে কি দুভাগে ভাগ হবে? না স্যার। না স্যার। হবে না, পুরো কারেন্ট এদিক দিয়ে আসবে, তার মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে কারেন্ট যদি না যায় এখানে ভোল্টেজ ড্রপ হবে না। তাহলে ভোল্টেজ ড্রপ না হলে এই রেজিস্ট্যান্সটার কোনো অস্তিত্বই নেই। তাহলে এইখানকার ভোল্টেজ মানেই হচ্ছে এখানকার ভোল্টেজ, প্যারালাল আছে। তাহলে এইখান থেকে কারেন্ট কত যাচ্ছে, ভোল্টেজ মানে কি কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, এখানকার ভোল্টেজ মানে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, তাহলে এখানকার কারেন্ট বের করলেই হয়ে গেল। তাহলে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে, 24 ভোল্ট হবে স্যার। তাহলে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, 6 4 10, মানে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে যাচ্ছে। তাহলে এখানকার ভোল্টেজ হবে কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স, 4 6 24 ভোল্ট, তাহলে 24 ভোল্ট। কারো ডাউট? টেল মি। নো ডাউট। স্যার আরটিএস টা একটু বলে দেন না কিভাবে বের করবে আরটিএস টা? আরটিএইচ, এটারই আরটিএইচ বের করবে? হ্যাঁ স্যার, একটু শর্ট করে বলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা যখন ওপেন করতে হবে, লোড রেজিস্ট্যান্সটা ওপেন এবং সোর্সটাকে শর্ট করতে হবে। যদি ভোল্টেজ সোর্স থাকে শর্ট, আর যদি কারেন্ট সোর্স থাকে ওপেন, তাহলে এটাকে শর্ট করলাম। শর্ট করার পরে যে কোনো একটা পয়েন্টকে পজিটিভ আর একটা পয়েন্টকে নেগেটিভ ধরতে হয় মনে মনে, এটা তো নেই, মনে মনে এটা পজিটিভ এটা নেগেটিভ। এবার পজিটিভ দিয়ে আমরা কারেন্ট ফ্লো করাবো, এখানে কারেন্ট গিয়ে দুটো ভাগে ভাগ হলো, নেগেটিভ দিয়ে কারেন্ট বেরিয়ে গেল, জাস্ট আমাদের ক্যালকুলেশনের জন্য। তাহলে এটা শর্ট সার্কিট আছে, তাহলে ক্যালকুলেশন, কারেন্ট যেদিকে ডাইরেকশন দেওয়া হয় তার উল্টো দিকে আমরা ক্যালকুলেশন শুরু করি। তাহলে 6 আর 4 কিসে আছে, সিরিজ না প্যারালাল? প্যারালালে স্যার, আর 5টা সিরিজ আছে একদম। তাহলে 4 6 24 বাই 6 4 10, তার সঙ্গে 5 সিরিজে আছে। তাহলে 24/10 মানে 2.4 প্লাস 5 মানে 7.4 ওহম। কি বললাম, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়, বা যে কোনো ওপেন টার্মিনালের অ্যাক্রসে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হয়, তাহলে কি করতে হয় মন দিয়ে শোনো। তাহলে যে কোনো একটা পয়েন্টকে পজিটিভ আরেকটাকে নেগেটিভ ধরে পজিটিভ দিয়ে কারেন্টটাকে এন্টার করিয়ে এটাকে বের করে নেবে, দিয়ে কারেন্ট ডাইরেকশন অনুযায়ী পেছন দিক থেকে ক্যালকুলেট করবে। আর যখন আমরা আরটিএইচ করব, ভোল্টেজ সোর্সকে শর্ট সার্কিট, কারেন্ট সোর্সকে ওপেন সার্কিট। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। হ্যাঁ বলবে, অসুবিধা নেই, কোনো কিছু না জানা থাকলে বলবে। চলো নেক্সট হচ্ছে দ্য ভ্যালু অফ আরটিএইচ ইন ফিগার এত ইস। এই তো আরটিএইচ আমরা এক্ষুনি করলাম, 7.4 বেরিয়েছে। দ্য ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট টার্মিনাল এ বি ইন দ্য ফিগার ইস। তাহলে এখানকার ওপেন সার্কিট ভোল্টেজ কি হবে, একই হবে না, ওই সেম ফিগারেরই 24। হ্যাঁ স্যার। 24ই হবে ওপেন সার্কিট ভোল্টেজ, আর হচ্ছে আমাদের থেভনিন ভোল্টেজ বোথ আর সেম, তাহলে 24ই হবে। ফর দ্য ট্রান্সফার অফ ম্যাক্সিমাম পাওয়ার ইন দ্য সার্কিট শোন ইন ফিগার এত দ্য ভ্যালু অফ আর এল শুড বি। তাহলে আর এল এর ভ্যালু কত হবে যদি এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করে, বলো দেখি। ওটা তো স্যার আরটিএইচ এর সমান না? একদম, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের মানে কন্ডিশন কি, কখন ম্যাক্সিমাম পাওয়ার ফ্লো করে, যখন আরটিএইচ ইকুয়ালস টু আরএল হয়। তাহলে এই আরএল এর ভ্যালু কখন ম্যাক্সিমাম হবে, মানে এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কখন যাবে, যখন এটা আরটিএইচ হবে। তাহলে আরটিএইচ এর ভ্যালু কত, এক্ষুনি বের করলাম আমরা, 7.4। 7.4। আর ম্যাক্সিমাম পাওয়ার বের করার ফর্মুলা কি, পি ম্যাক্স বের করার ফর্মুলা কি, VTI² / 4 RTH। ভিটিএই স্কোয়ার বাই 4 RTH। তাহলে ভিটিএই স্কোয়ার আমরা বের করলাম 24/7.4, এখানে RTH 4 × 7.4 করলেই পি ম্যাক্স বেরোবে। তো আমাকে এখনও বলেনি, আমি জাস্ট বললাম। এখানে দেখা যাক নেক্সট কোশ্চেন কি বলে। তাহলে এটা আরএল কত হবে, 7.4। নেক্সট এই যে মানে এই ছবিটার জন্য বলছে নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট ফিগার এত দ্য ভ্যালু অফ আর এন ইস। তাহলে এখানকার আর এন কত হবে, এই আর এন এর ভ্যালু কি হবে, আর এন কি করে বের করে বলো। ঝটপট। আরএন বের করার জন্য কি আমি তোমাদের বলেছিলাম না, থেভনিন রেজিস্ট্যান্স আর নর্টন রেজিস্ট্যান্স বের করার নিয়ম সেম। আরএন আর আরটিএইচ বের করার নিয়ম তো সেম। তাহলে কি করতে হবে, এইটাকে ওপেন করতে হবে আর এটাকে শর্ট করতে হবে। এবার তো বলতে পারবে কত হবে। বলো গো, ঝটপট বলো, দেরি করলে হবে না। অন্তত একদিনে 40টা তো কোশ্চেন করাতে হবে 1 ঘন্টায়। 4.5 স্যার। 4.5 আসছে, তাহলে পেছন দিক থেকে যদি ক্যালকুলেট করি এই দুটো প্যারালালে আছে, তাহলে 6 × 2 = 12 আর 6 আর 2 = 8, তার সঙ্গে 3 যোগ করব, তাহলে 3/2 1.5 প্লাস 3 মানে 4.5। তাহলে আনসার হচ্ছে 4.5। চলো তাহলে কি মনে রাখবো, নর্টন রেজিস্ট্যান্স বের করা এবং থেভনিন রেজিস্ট্যান্স বের করা দুটোই সেম। এবার আইএন বের করতে বলেছে, এই সেম ছবিতে আইএন বের করতে বলেছে, নর্টন কারেন্ট। আমাকে প্রসেসটা বলো কি করতে হয় নর্টন কারেন্ট বের করার জন্য। বলো বলো বলো। কি করতে হয় টেল মি। লোডটাকে শর্ট করতাম। লোড শর্ট করতে হয়, হ্যাঁ লোডটাকে শর্ট করতে হয়। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে সেটাই নর্টন কারেন্ট। তাহলে এটাকে এই নর্টন কারেন্ট মানে কি, এটা ভোল্টেজ, এখান থেকে কারেন্ট বেরোচ্ছে আই, এই পয়েন্টে গিয়ে আই দুটো ভাগে ভাগ হলো, একটা I1 একটা I2। তাহলে এই I1টা বের করলে এটাই তো আমাদের আইএন হবে, ঠিক কি না, সেম কারেন্ট না, না হ্যাঁ স্যার। অন্য কোনো, হ্যাঁ সেম কারেন্ট। তাহলে এই I1 আর আইএন বোথ আর সেম, তাহলে I1 বের করব কি করে, I1 বের করার জন্য কি করতে হবে,
বলো বলো বলো। 2 एम्पियर স্যার। 2 অ্যাম্পিয়ার। প্রসেস কি, প্রসেসটা বলো। এটা কি ব্রাঞ্চ কারেন্ট? ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা লাগাও, I1 ইকুয়ালস টু মেইন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স 6 বাই সাম অফ রেজিস্ট্যান্স 6 প্লাস 3। আইটা মেইন কারেন্ট, তাহলে মেইন কারেন্ট বের করার জন্য কি করতে হবে? ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে এই দুটো কিসে আছে? প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ। তাহলে 6 প্যারালাল 3, 3 6 18 বাই 9 মানে 2 প্লাস 2 4। তাহলে হয়ে গেল আমাদের 3 অ্যাম্পিয়ার। তাহলে এইখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে 3 ইন্টু 6 বাই 9, তাহলে 2 বাই 3 মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে। তাহলে নর্টন কারেন্ট কত হবে? 2 অ্যাম্পিয়ার। কে বুঝতে পারোনি বলো তো? তাহলে কি বললাম ভালো করে শোনো। নর্টন কারেন্ট বের করার জন্য লোডটাকে আমাদেরকে শর্ট সার্কিট করতে হয়। শর্ট সার্কিট করার পর এখানকার কারেন্টটা বের করলেই হলো। এবার এইখান থেকে কি ব্রাঞ্চ কারেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করলাম, মেইন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স। মেইন কারেন্ট কত? তাহলে এইখান থেকে মেইন কারেন্ট বের করলাম। মেইন কারেন্ট বের করার জন্য আমাদেরকে কি করতে হয়? ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় কি? ওহমস ল, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। তাহলে কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই দুটো প্যারালাল, তার সঙ্গে এটা সিরিজ করলাম, চলে আসলো 3 অ্যাম্পিয়ার। এখানে বসালে 2 অ্যাম্পিয়ার। বাড়িতে প্র্যাকটিস করো। নেক্সট দিন আমরা যখন ক্লাস নেব, আমি এসি ফান্ডামেন্টাল করাবো। অলরেডি প্র্যাকটিস সেট দেয়া আছে, করে আসবে। যেগুলো হবে না সেগুলো ক্লাসে হবে, সব করালে কিন্তু সম্ভব না। দ্য ভ্যালু অফ আইএন ইন ফিগার এত, তাহলে কত হবে? ও এটা এখনই করলাম। থেভনিনস থিওরাম ইজ ড্যাশ ফর্ম অফ ইকুইভ্যালেন্ট সার্কিট। বলো কি হবে? ভোল্টেজ কারেন্ট, বোথ ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, নান অফ দ্য অ্যাবভ। বলো 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 বলো। কি বলেছে? থেভনিন থিওরাম ইজ ড্যাশ ফর্ম অফ ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভনিন থিওরামে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কেমন হয়? লাস্ট স্টেপের সার্কিটটা কেমন হয় বলো? এই তো এখানে ছবিটা দেখতে পাচ্ছ, তাও বলতে পারছো না গো। ইটিএইচ, আরটিএইচ, আরএল। তাহলে এটা কি ভোল্টেজ ফর্ম অফ ইকুইভ্যালেন্ট সার্কিট? ভোল্টেজ হবে, এখানে কারেন্ট সোর্স আছে। ওকে চলো নেক্সট। নর্টন থিওরাম ইজ ড্যাশ থেভনিনস থিওরাম। কি হবে? সেম এস। নর্টন থেভনিন সেম। কনভার্সন স্যার। কনভার্স, ওটা একুরেট বলে কনভার্স। কনভার্স হবে এটা। কনভার্স মানে কি? পরিপূরক মানে। কারেন্ট, হ্যাঁ, ওই ভোল্টেজ সোর্স থেকে কারেন্ট সোর্স করা বা কারেন্ট থেকে ভোল্টেজ। হ্যাঁ ঠিক আছে। In the analysis of vacuum tube circuit, we generally use dash theorem. ভ্যাকিউম টিউব সার্কিট আমরা কোথাও দেখেছি সুপারপজিশন নর্টন থেভনিনে? ভ্যাকিউম টিউব 26 নম্বর। 26 নম্বরটা কি হবে? দেখো ভ্যাকিউম টিউব হচ্ছে নন লিনিয়ার সার্কিট। নন লিনিয়ার
সার্কিটের ক্ষেত্রে কোনোদিনও সুপারপজিশন, নর্টন, থেভনিন এগুলো ইউজ হবে না। তাহলে এটা রেসিপ্রোসিটি হবে, রেসিপ্রোসিটি, ঠিক আছে? কারণ ভ্যাকিউম টিউব হচ্ছে নন লিনিয়ার সার্কিট, কারণ ভ্যাকিউম টিউবের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো যেটা হয় সেটা লিনিয়ার কার্ভকে মেনে চলে না। নর্টন থিওরাম ইজ ড্যাশ ফর্ম অফ অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট। কি হবে? কারেন্ট স্যার। একদম কারেন্ট ফর্ম অফ ইকুইভ্যালেন্ট সার্কিট। ইন দ্য অ্যানালাইসিস অফ ট্রানজিস্টর সার্কিট উই ইউজুয়ালি ইউজ ড্যাশ থিওরাম। ট্রানজিস্টর সার্কিট আমরা যখন মানে সলভ করব তখন আমরা কোন থিওরাম ইউজ করে থাকি? নর্মালি ইউজ হয় নর্টনস থিওরাম, ঠিক আছে? এগুলো কিছু না, এগুলো ডেটা টাইপ কোশ্চেন, এগুলো লজিক বিহাইন্ড খুব কমই আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে এই যে ফিগারটা আছে, এই ফিগারটায় শো দ্য নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট অফ আ নেটওয়ার্ক হোয়ার্স ফিগার, এই যে 2 নম্বরটার বলেছে শো দ্য থেভনিন ইকুইভ্যালেন্ট সার্কিট দ্য ইকুইভ্যালেন্ট অফ ইটিএইচ ইজ। ওকে, ইটিএইচ বের করতে বলেছে। 6 হবে স্যার। কি করে হলো? স্যার ভোল্টেজ কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। দাঁড়াও 1 মিনিট। সোর্স কনভার্সনই তো হবে স্যার এটা। সোর্স কনভার্সন একদম। তাহলে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, 3 দুগুণে 6, হ্যাঁ, ভোল্টেজ ইকুয়ালস টু 6 ভোল্ট। ওকে, সোর্স কনভার্সন, গুড। এই তো 6 ভোল্ট। দ্য ভ্যালু অফ আরটিএইচ ইন ফিগার এত ইজ, আরটিএইচ এর ভ্যালু কত হবে এই সেম ফিগারে? হবে স্যার, সেম হবে। সেম হবে, তিন। আর এন আর আরটিএইচ সেম হয়, একদম 3 হবে, হ্যাঁ। ইফ ফিগার এত ইজ ভ্যালু অফ আইএন ইজ 3 অ্যাম্পিয়ার, দেন ভ্যালু অফ ইটিএইচ এত উইল বি। তাহলে আইএন যদি 3 হয় তাহলে ইটিএইচ কত হবে? 9 হবে। এটা আবার কোশ্চেন হলো 9। কোনো? 9। সোজা কোশ্চেন। চলো নেক্সট। For transfer of maximum power, the relation between load resistance and internal resistance of voltage source is। ওটা তো এখনই করলাম স্যার। কি বলেছে? তাহলে এটা সেম হবে, তাই না? হ্যাঁ স্যার। Under the condition of maximum power transfer, the efficiency is 50%। তো 50% মনে রাখবে। 50%। মানে যখন কোনো সার্কিটের মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হচ্ছে তখন সেই সার্কিটের এফিসিয়েন্সি যদি ক্যালকুলেট করতে চাই, মানে কাজ করার ক্ষমতা, সেটা 50% থাকে। ওকে, এটা একটা বড় প্রুফ আছে। দ্য ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনাল অফ লোড রেজিস্ট্যান্স RL ইজ 30 ভোল্ট। আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দ্য লোড ভোল্টেজ উইল বি। এটা একটা ভালো কোশ্চেন, বলো কি হবে? কোশ্চেনটা ভালো করে বুঝে আমাকে বলো। কোশ্চেনটা আগে কেউ বোঝাও আমাকে, কি বলেছে। পরীক্ষায় কিন্তু 90% স্টুডেন্ট এই একটা কারণে মানে কম নাম্বার পায়, কোশ্চেন পড়ে বুঝতেই পারে না যে কি বলতে চেয়েছে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ভাই। স্যার আরটিএস টা কত ছিল এখানে? আরটিএইচ এর সঙ্গে এখানে সম্পর্ক নেই, এইটার তোর কোশ্চেনই নয়, এটা বলেছি আমি। ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট টার্মিনাল অফ লোড RL ইজ এত ভোল্ট। আমাকে কোশ্চেনটা কেউ পড়ে বোঝাও, এটা তো কমসে কম করো। কি বলেছে কোশ্চেনটা আমাকে কেউ বোঝাও, আমি আনসার চাইনি, বলো।
দেখলে এটা কোশ্চেন বোঝাতে পারছো না, চাপের ব্যাপার তো। ওপেন সার্কিট ভোল্টেজ অ্যাট দ্য টার্মিনাল অফ লোড RL ইজ 30 ভোল্ট। ওকে, তাহলে আমাদের এটা একটা ওপেন টার্মিনাল আছে, এখানে লোড রেজিস্ট্যান্স ছিল, আপাতত ওপেন আছে। যেখানকার ভোল্টেজ কি আছে, এই ওপেন টার্মিনাল ভোল্টেজ 30 ভোল্ট। আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দ্য লোড ভোল্টেজ উইল বি, ওপেন সার্কিট ভোল্টেজ at terminal of RL is এত, under the condition of maximum power transfer the load voltage, বলবাল হলো কনফিউশন কোশ্চেনে। দুটোই তো স্যার লোড ভোল্টেজ গুলো। না, এটা লোড ভোল্টেজের কথা বলেনি। দেখো এখানে বলতে চেয়েছে যে সাপ্লাইটা দেয়া আছে 30 ভোল্ট, the open circuited voltage at the terminal of RL is 30 ভোল্ট। তাহলে ওপেন সার্কিট কন্ডিশনে এইখানকার ভোল্টেজ 30 ভোল্ট, ভালো কথা। তাহলে এইখানকার যা ভোল্টেজ এটা এখানকারই ভোল্টেজ হবে। আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, তার মানে এইখানকার মানে এইটা যে ভোল্টেজটা এখানকার বলেছে, এটা কি ভোল্টেজ? ওপেন সার্কিট ভোল্টেজ মানে কি? থেভনিন ভোল্টেজ। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। থেভনিন ভোল্টেজ বলে দেওয়া আছে 30 ভোল্ট। আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে আমাদের সার্কিট কেমন থাকে? এরকম, এটা RL, এটা RTH, ম্যাক্সিমাম পাওয়ারে RL RTH সমান হয়, আর এটা VTH। বলেছে আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দ্য লোড ভোল্টেজ উইল বি, তখন লোড ভোল্টেজ মানে এখানকার ভোল্টেজ কত হবে? তাহলে এটা কত আছে? 30 ভোল্ট। ম্যাক্সিমাম পাওয়ারে RL আর RTH সমান হয়, তাহলে এটা 10 ওহম হলে এটাও 10 ওহম, এটা 15 হলে এটাও 15 ওহম। তখন তাহলে দুটো লোড যদি সমান হয়, সিরিজে কানেক্টেড আছে, তাহলে ভোল্টেজ সমান ভাগে ভাগ হয়ে যাবে কিনা দুজনের? হ্যাঁ স্যার 50। তাহলে আনসার হবে 15 ভোল্ট। বি কেয়ারফুল, কোশ্চেনটা যদি কেউ বুঝে যায় তার কাছে আনসারটা কিন্তু একদম ইজি, কিন্তু মেন হচ্ছে কোশ্চেনটাকে বোঝা। ওকে, চলো। দ্য ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম ইজ ইউজড ইন, কোথায় ইউজড করি আমরা? ইলেকট্রনিক সার্কিট, পাওয়ার সিস্টেম, হোম লাইটেনিং সার্কিট, নান অফ দ্য পাওয়ার অ্যাবভ। সিস্টেম হবে কি? পাওয়ার সিস্টেম তো সেটাই চাই আমরা, না না, সবসময় সেটাই চাই যে ইলেকট্রনিক সার্কিট হবে এটা। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম ইজ ইউজড ইলেকট্রনিক সার্কিট। হ্যাঁ, স্যার পাওয়ার সিস্টেমে যে আমরা মানে ট্রান্সমিশন করি সেটাও তো আমরা চাই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। হ্যাঁ, কিন্তু ওইখানে আমরা তো আর ওইভাবে দেখো লোডের সঙ্গে আর তুমি ইয়ের রেজিস্ট্যান্সকে ম্যাচ করাতে পারবে? লোড কে কি লাগিয়ে রেখেছে, কেউ ধরো এসি লাগিয়ে রেখেছে, কেউ ফ্রিজ লাগিয়ে রেখেছে, কোনো ইন্ডাস্ট্রিতে পাওয়ার দিচ্ছ, লোডের রেজিস্ট্যান্সের সঙ্গে তুমি RTH RLকে ইকুয়াল করতে পারবে না তো কোনোদিনও। পাওয়ার সিস্টেম মানে তো একটা বিরাট ব্যাপার, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ। Under the condition of maximum power transfer, a voltage source is delivering a power of 30 watt to the load. The power generated by the source is, কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এখানে। দেখো, আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দ্য ভোল্টেজ সোর্স ইজ ডেলিভারিং আ পাওয়ার অফ 30 ওয়াট টু দ্য লোড। তাহলে এই যে এটা কার পাওয়ার? সোর্সের পাওয়ার না লোডের পাওয়ার? লোডের পাওয়ার। লোডের পাওয়ার। তাহলে দ্য পাওয়ার জেনারেটেড বাই দ্য সোর্স কত পাওয়ার জেনারেট 30 হবে। হবে? 30 হবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করছি, সেম পাওয়ার। ও ঠিক বলছে? ভালো করে বলো। কিন্তু স্যার এফিসিয়েন্সি যদি এফিসিয়েন্সি আধা হয়ে গেলে তো ডাবল হবে সেই হিসাবে। দেখো ভালো করে, হ্যাঁ, এইটা RTH, এইটা RL, লোডের পাওয়ার বলে দিয়েছে কত? 30 ওয়াট। তাহলে সোর্স কত পাওয়ার ডেলিভার করছে? তাহলে এই লোড আর এই লোড তো সমান, তাহলে এইখানে যত পাওয়ার হবে এইখানেও ততটাই পাওয়ার হবে। তাহলে এইখানেও 30 ওয়াট। তাহলে সোর্স কত পাওয়ার দিচ্ছে? 60 60 ওয়াট। 60 ওয়াট। হ্যাঁ,
কোশ্চেন বুঝতে পারলে আমি বলছি তো আরামসে আনসার করা যাবে, কোনো চাপ নেই, কোশ্চেনটা বুঝতে হবে ভালো করে। ফর দ্য সার্কিট শোন ইন ফিগার, ফর দ্য সার্কিট শোন ইন ফিগার এত দ্য পাওয়ার ট্রান্সফার উইল বি ম্যাক্সিমাম ওয়েন আর এল ইজ ইকুয়াল টু কত হবে? কত গো? এই ছবিটা কোথায় দেখি তো, দাঁড়াও দাঁড়াও। ফিগারটা স্যার দেখুন। 3.22 এই যে এটা কি বলেছে, ফর দ্য সার্কিট শোন ইন ফিগার এত পাওয়ার ট্রান্সফার উইল বি ম্যাক্সিমাম হোয়েন আর এল ইজ ইকুয়ালস টু, আরটিএসটা বের করলেই হয়ে গেল। আরটিএস বলো এটার কত হবে? আরটিএস ইকুয়ালস টু আর এল। তাহলে এটাকে শর্ট করো, এটাকে ওপেন করো, 6 আর 3 এর প্যারালাল 2, 4 আর 2 এ 6 হবে। আনসার ইজ 6। এই তো এটা 6 হবে কি না দেখো তো, এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলে 6 হবে তো। এটা যদি ওপেন করি আর এটাকে শর্ট করলে, হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট, দ্য ওপেন সার্কিট ভোল্টেজ আর টার্মিনাল এবি, এখানকার ওপেন সার্কিট ভোল্টেজ কত? এখানকার ওপেন সার্কিট ভোল্টেজ বলো গো। 12 স্যার। ওপেন সার্কিট ভোল্টেজ, তাহলে এটাকে ওপেন করলাম, তাহলে এইখান থেকে যে কারেন্টটা আসছে, কারেন্ট কত যাচ্ছে? আই ইকুয়ালস টু 18/9 মানে 2 অ্যাম্পিয়ার, তাহলে 6 দুগুণে 12, একদম 12 ভোল্ট। এরকম বেসিক কি আসে জিলেটে? এফটিপিলিতে এর থেকে কঠিন কি আসবে? এরকমই তো এসছে, এরকমই কোশ্চেন আসে। তোমাদের লাস্ট 2 বছরের কোশ্চেন দেখো, খুব একটা কঠিন না কিন্তু এফটিপিলি কোশ্চেন। ইফ ফিগার এত, ভ্যালু ইজ এত, দেন দ্য কারেন্ট থ্রু আর এল ইজ, এর থেকে সোজা কোশ্চেন বলছে যে সব থেকে এফিসিয়েন্সি বেশি কার। লাস্ট ইয়ার যে কোশ্চেনটা এসছে, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে সব থেকে এফিসিয়েন্সি বেশি কার, কোন ইনস্ট্রুমেন্টের বলো তো? ট্রান্সফরমার। ট্রান্সফর্মার। তাহলে এটা মানে এটা তো একদম একটা বাচ্চার ছেলেও জানে, যে ইলেকট্রিক্যাল শুরু করেছে বা যে কেউ, মোট কথা বেসিক ইলেকট্রিক্যাল পড়লেও সে জানবে। এটা সোজা সোজা কোশ্চেনই দেয়, অত চাপের কিছু নেই। দেন দ্য কারেন্ট থ্রু আর এল, ও এখানকার কারেন্ট বের করতে বলেছে। হ্যাঁ, এখানকার কারেন্ট কত, আর এল এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বলো? এই যে আর এল এর ভ্যালু বলে দিয়েছে 6 ওহম, এটা 6 ওহম। তাহলে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে? তাহলে এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, আগে এই কারেন্টটা বের করতে হবে। এই কারেন্টটা গিয়ে দুটো ভাগে ভাগ হলো, I1 I2। তাহলে এটা 18 পেছন দিক থেকে ক্যালকুলেট করলে 6 4 10, 10-এর সঙ্গে এই 6 আবার প্যারালাল, তাই তো আরটিএইচ বের করছি। 6 আর 4 10, 10-এর সঙ্গে 6 প্যারালাল, তাহলে 6 10-এ 60/16 প্লাস 3, দাঁড়াও 16 আর লিখি না, এটা ইয়ে করে নিই একবারে। 4 15 60, 4 4-এ 16, তাহলে 3 4-এ 12, 12 আর 15 কত হচ্ছে? 27, তাহলে 27/4 মেন কারেন্ট। তাহলে I1 কত হবে? তাহলে I1 হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট, মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স হচ্ছে 6 সাম অফ রেজিস্ট্যান্স, 6 4 10, 6 16, ঠিক আছে। এই তো গন্ডগোল হয়ে গেল তো। তাহলে এটা 3, এটা 8, আর তো কাটবে না মনে হয় না। 27, 3 ইন্টু 3 7 21, 27 ইন্টু 3 মানে 81/4 8 32, কত হবে গো? এটাই হবে মনে হচ্ছে। এই যে 21/32 1.7 নাকি, নাকি 1 হচ্ছে, ভুল হলো কোথাও নাকি গো? এবার ক্যালকুলেট করে একটু বলো তো।
ওহো, কোথায় ভুলটা হলো বলো তো? এটা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, মেন কারেন্টটাই তো বের করিনি ওইখানে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে রেখে দিয়েছি। দ্যাট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 27/4। এবার কারেন্টটা বের করতে হবে না? কারেন্ট ইকুয়ালস টু ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কত? 27/4। তার মানে 18 ইন্টু 4/27, 9 দুগুণে 18, 3 9 27, 4 দুগুণে 8/3। তাহলে মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স কত? 6 বাই সাম অফ রেজিস্ট্যান্স 16। তাহলে 8 দুগুণে 16, 2 দিয়ে কাটলে 3, 3 3 কাটলো 1। বুঝতে পারলে ভুলটা কোথায় হয়ে গেছে আমার? আমি এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেছি, কারেন্টটাই তো বের করিনি, ডাইরেক্ট এটাকেই কারেন্ট ধরে করে দিয়েছি। ঠিক আছে? এ বুঝলে না বুঝতে পারোনি বলো এটা? বুঝেছি স্যার। হ্যাঁ, কিচ্ছু না, ক্যালকুলেশন ঠিকঠাক করো, আরামসে হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। আন্ডার দ্য কন্ডিশন অফ ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার দ্য ভোল্টেজ অ্যাক্রস RL ইস। এখানকার ভোল্টেজ কত হবে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কন্ডিশনে? কিচ্ছু না, কি করবে? ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার মানে যখনই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলবে সঙ্গে সঙ্গে ইকুইভ্যালেন্ট সার্কিটটা মাথায় আনবে, যে এটা RTH, এটা RL, আর এটা VTH। তাহলে এইখানকার ভোল্টেজ চেয়েছে, পরিষ্কার কথা। তাহলে এই ভোল্টেজটা বের করে দুটো ভাগে ভাগ করে দিলেই তো এটা পেয়ে যাবো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কারণ দুটো রেজিস্ট্যান্স তো হ্যাঁ, স্যার। সেম। তাহলে আমরা VTH বের করব। তাহলে এই ওপেন টার্মিনালে VTH কি করে বের করব? এখানকার VTH কি হবে? এই তো ভোল্টেজ বের করলাম না একটু আগে, কত বের করলাম গো? 12 ভোল্ট। 12 ভোল্ট। তাহলে কত হবে এখানকার ভোল্টেজ? কত হবে? 6 ভোল্ট, তাই না? হ্যাঁ। হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনটা 70 পর্যন্ত সলভ করবে, 70, তার বেশি করার দরকার নেই। তারপরে কোশ্চেনগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট বাট ঠিক আছে, 70 পর্যন্ত করা এনাফ। তো মোটামুটি 70-75 পর্যন্ত করবে, এটা হোমওয়ার্ক থাকলো। এবং তার সঙ্গে এসি ফান্ডামেন্টালের কোশ্চেন দেখে আসবে। নেক্সট দিন আগে আমি 40 থেকে 75-এর মধ্যে যদি কোনো কোশ্চেন আটকায় সেটা করাবো, তারপর এসি ফান্ডামেন্টালে যাব। এখানে অলরেডি প্রবলেম সেট দেয়া আছে। আর এই প্র্যাকটিস ব্যাচের কেউ আছো এখানে? এনিওয়ান ফ্রম প্র্যাকটিস ব্যাচ? নেই নাকি? তাহলে প্র্যাকটিস, স্যার আমি প্র্যাকটিস ব্যাচ। ওকে, তাহলে তোমাদের আমি ডিপিপিগুলো আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? আর বাকি ব্যাচে সব দেয়া আছে। ওকে, প্র্যাকটিস ব্যাচে যে আছো তোমাদের আমি এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, একটু জয়েন করে গিয়েও। আমি তোমাদের অ্যাপের মধ্যেই লিঙ্কটা দিচ্ছি, যেখানে ক্লাসের লিঙ্ক দিয়েছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।